কথা দিতে পারি, সত্য ঘটনা থেকে নির্মিত এই সিনেমা আপনার জীবন বদলে দিবে। আমরা বাঙালিরা অজুহাত দেওয়ার তালিকায় সবসময় সেরাদের কাতারেই থাকব। আমার এ নেই, আমার তা নেই, আমাকে দিয়ে কিচ্ছু হবে না, আমি জীবনে কখনো সফল হতে পারবো না, অল্পতেই হাল ছেড়ে দেওয়া মানুষ আমরা। তাই তো আজকে আমরা এই দুনিয়া না দেখা এক মানুষের গল্প শুনবো, এক অন্ধ ছেলের গল্প, যে কিনা চোখে না দেখা সত্ত্বেও জীবনে বারবার সফল হয়েছে। অথচ এই ছেলেকেই জন্মের পর জীবন্ত কবর দিতে চেয়েছিল তার বাবা। তাই নিজেকে আরো একবার মোটিভেট করতে, নিজেকে ভুল প্রমাণ করতে চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেইন। মুভির শুরুতেই আমরা দামোদরকে দেখতে পাই, আর সে মহা খুশি, কারণ তার ছেলে সন্তান হয়েছে। ছেলেকে কোলে নিয়ে ছেলের নাম রাখে শ্রীকান্ত। দামোদরের স্বপ্ন তার ছেলে বড় হয়ে ক্রিকেটার হবে, তবে তার এই খুশি বেশিক্ষণ থাকে না। ছেলের চোখের দিকে তাকিয়ে দেখে তার ছেলে অন্ধ, নিমিষে তার সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। তাই দামোদর তার ছেলেকে জীবন্ত পুঁতে ফেলতে চায়। তখন তার বউ এসে বাধা দেয় আর বলে, আমরা আবারও বাচ্চা নেব, আমি আপনার পায়ে পড়ি, ওকে মারবেন না। অথচ এই অন্ধ ছেলেটাই ক্লাসের ফার্স্ট বয়। অন্য ছেলেদের স্কুলে যেতে দেখে দামোদর তার ছেলেকেও স্কুলে পাঠায়। অন্যান্য ছেলেরা পড়া না পারলেও শ্রীকান্ত ঠিকই সবই পারে। তাই দামোদরকে এক লোক শ্রীকান্তকে হায়দ্রাবাদে পাঠাতে বলে। সেখানে শ্রীকান্ত অন্ধদের স্কুলে পড়ালেখা করবে, আর সব থেকে বড় কথা হলো সেখানে সবকিছুই ফ্রি। তাই শ্রীকান্তকে হায়দ্রাবাদে আসা স্কুলে পাঠানো হয়। শ্রীকান্ত এখানেও সবকিছুতে সবার চেয়ে এগিয়ে। এখানে আমরা দেবিকা ম্যামকে দেখি। দেবিকা ম্যাম শ্রীকান্তকে ঠিক তার ছেলের মতোই ভালোবাসে। দেখতে দেখতে শ্রীকান্ত বড় হয়ে যায়, পরীক্ষার রেজাল্ট দিয়েছে, আর বরাবরের মতো শ্রীকান্ত ফার্স্ট হয়েছে। ট্রাস্টের পক্ষ হতে নাইডু স্যার স্কুলে এসেছে, তাই শ্রীকান্তকে থ্যাংক ইউ স্পিচ দেওয়ার জন্য মঞ্চে ডাকা হয়। মঞ্চে গিয়ে শ্রীকান্ত নাইডু স্যারকে হাফ থ্যাংক ইউ জানায়, আর হাফ থ্যাংক ইউ প্রিন্সিপাল স্যার আর অন্যান্য টিচারদেরকে জানায়। কেননা নাইডু স্যার যে টাকা ডোনেট করে তার অর্ধেক টাকা স্টুডেন্টদের উপরে খরচ করা হয়, আর বাকি অর্ধেক টাকা স্যারদের পকেটে যায়। শ্রীকান্তের এই কাজে প্রিন্সিপাল অনেক রেগে যায়, আর রাতের বেলা প্রিন্সিপাল স্যার সত্যবাদী শ্রীকান্তকে স্কুল থেকে বের করে দেয়। সেই সাথে তার হাতের স্ট্রিকও কেড়ে নেওয়া হয়। কেউ একজন দেবিকা ম্যামকে ফোন দিয়ে এই খবরটা জানিয়ে দেয়। আর এদিকে অন্ধ শ্রীকান্ত মাঝ রাস্তায় আটকে গেছে। এ গাড়ি ও গাড়ির সাথে বাড়ি খাচ্ছে। কোন রকমে শ্রীকান্ত রাস্তা পার হয়। এক মহিলা শ্রীকান্তের হাতে কিছু টাকা দিয়ে বলে, কিছু খেয়ে নিও। তখন সেখানে দেবিকা ম্যাম চলে আসে। শ্রীকান্ত দেবিকা ম্যামকে জড়িয়ে ধরে আর বলে, ম্যাম আমি ভিখারি হতে চাই না, আমি ভিক্ষা করতে চাই না। দেবিকা ম্যাম তখন শ্রীকান্তকে তার বাসায় নিয়ে যায়, আর শ্রীকান্তের বাবাকে ফোন দিয়ে জানায় যে শ্রীকান্ত এখন থেকে তার বাড়িতেই থাকবে, আর স্কুলে না পড়লেও শ্রীকান্ত বাড়িতে ঠিকই পড়ালেখা করবে। দেবিকা ম্যাম বিভিন্ন বইয়ের পড়াগুলোর একটা করে রেকর্ড তৈরি করে, আর শ্রীকান্ত তা শুনে শুনে মুখস্থ করে। আর এভাবেই শ্রীকান্ত 10 ক্লাস পাশ করে 96% মার্কস। তারপরেও শ্রীকান্তকে আর্টসে ভর্তি হতে হবে, কেননা অন্ধ ছাত্রদের সায়েন্সে পড়ার কোনো সুবিধা ইন্ডিয়াতে নেই। তাকে যদি কলেজে ভর্তি হতে হয় তো আর্টসেই পড়তে হবে, কিন্তু শ্রীকান্ত সায়েন্সেই পড়বে। প্রয়োজনে দেশ তার নিয়ম পরিবর্তন করবে। এরপর আমরা দেখি শ্রীকান্ত ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমের নামে মামলা করেছে, কিন্তু এই একজনের জন্য তো সিস্টেম পরিবর্তন করা সম্ভব নয়। শ্রীকান্ত জাজকে বলে, স্যার আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অন্য কিছু তো হতে পারতেন, কিন্তু আপনি জাজ হয়েছেন কেননা আপনি তা হতে চেয়েছিলেন। তেমনি আমি সায়েন্সেই পড়তে চাই। এমন না যে আমার মার্কস কম, সবাই পারলে আমি কেন পারবো না। বিপক্ষ উকিল শ্রীকান্তকে বলে, নিউটন একটা আপেলকে মাটিতে পড়তে দেখেছিল, তাই তিনি গ্র্যাভিটি আবিষ্কার করতে পেরেছিলেন। যদি আপেল পড়তে না দেখতো তাহলে কি তিনি তা পারতেন? শ্রীকান্ত তখন তার হাতের স্টিক মাটিতে ফেলে দেয়, আর ওই স্টিক কত সময় পর কত স্পিডে মাটিতে পড়েছিল তা বিপক্ষ উকিলকে দিয়ে ক্যালকুলেট করে দেখায়, আর বলে, নিউটনের আগেও তো অনেক মানুষ আপেল নিচে পড়তে দেখেছিল, কিন্তু তারা তো গ্র্যাভিটি আবিষ্কার করতে পারেনি। নিউটন তা পেরেছে, কেননা গ্র্যাভিটি দেখা যায় না, অনুভব করতে হয়, আর তার জন্য চোখ থাকা জরুরি নয়। শ্রীকান্ত যেই কলেজে ভর্তি হতে চায় ওই কলেজের প্রিন্সিপাল একটা ফিজিক্স বই দিয়ে সবাইকে পড়ে শোনাতে বলে। শ্রীকান্ত তখন উল্টো তার একটা বই দিয়ে তাকে পড়ে শোনাতে বলে, কিন্তু প্রিন্সিপাল কেন, যে কোনো নর্মাল মানুষের পক্ষে ওই বই পড়া সম্ভব নয়। শ্রীকান্ত তখন বলে, একবার ভাবুন, যদি এডুকেশন সিস্টেম আমরা বানাতাম তাহলে আপনাদের পক্ষে পড়ালেখা করা কখনোই সম্ভব হতো না। দেবিকা ম্যাম জাজকে বলে, নর্মাল স্টুডেন্টদের জন্য তো আপনারা কত নতুন নতুন সিস্টেম চালু করেন, এবার না হয় আমাদের জন্য কিছু করেন। বরাবরের মতো শ্রীকান্ত এখানেও সফল। জাজ শ্রীকান্তকে ভর্তি করানোর পারমিশন দিয়ে দেয়। শ্রীকান্ত আবারও নতুন উদ্যমে পড়ালেখা শুরু করে দেয়। যাকে প্রিন্সিপাল কলেজেই ভর্তি করবে না সেই শ্রীকান্ত 98% মার্কস নিয়ে 12 স্ট্যান্ডার্ডে কলেজের টপার হয়। সেই খুশিতে দেবিকা ম্যাম শ্রীকান্তকে নিয়ে সেই জাজের কাছে যায়। রেজাল্টের কথা শুনে জাজ তো মহা খুশি। শ্রীকান্ত তখন জাজের থেকে লিড ইন্ডিয়া মুভমেন্ট এর কথা জানতে পারে। লিড ইন্ডিয়া মুভমেন্ট হলো ডক্টর এপিজে আব্দুল কালামের একটা উদ্যোগ। জাজের সহায়তায় শ্রীকান্ত সেই
উদ্যোগে অংশগ্রহণ করে। সেখানে অংশগ্রহণ করা স্টুডেন্টরা যে যার যার জীবনের লক্ষ্য সম্পর্কে বলে। শ্রীকান্ত তখন সেখানে বলে, আমি ইন্ডিয়ার প্রথম ভিজুয়ালি চ্যালেঞ্জ প্রেসিডেন্ট হতে চাই। ডক্টর আব্দুল কালাম তখন শ্রীকান্তকে তার লক্ষ্যে পৌঁছানোর জন্য শুভকামনা জানায়। এরপর আমরা শ্রীকান্তকে মুম্বাই দেখতে পাই। দৃষ্টিশক্তিহীন ক্রিকেটারদের সাথে শ্রীকান্ত খেলায় অংশগ্রহণ করে। যেহেতু তার বাবা চাইতো ছেলেকে ক্রিকেটার বানাতে, তাই শ্রীকান্ত পড়ালেখার পাশাপাশি ক্রিকেট খেলাও চালিয়ে যেতে চায়। শ্রীকান্ত ক্রিকেটেও টপ ক্লাস, এখানেও তার সফলতার কোনো কমতি নেই। বহু বছর পর শ্রীকান্ত তার গ্রামের বাড়িতে আসে আর তার বাবাকে ইন্ডিয়ার জার্সি দিয়ে বলে, তোমার শ্রীকান্ত চোখে না দেখা সত্ত্বেও ইন্ডিয়ার জন্য খেলবে, তুমি আমার খেলা দেখার জন্য আসবে তো? শ্রীকান্ত খেলার মাঠে থাকা অবস্থায় দেবিকা ম্যাম ফোন দেয়। দেবিকা ম্যাম শ্রীকান্তকে জানায় কোনো ইউনিভার্সিটি হায়ার স্টাডিজের জন্য অন্ধ স্টুডেন্ট ভর্তি করাবে না। দেবিকা ম্যাম তখন বলে, তবে আরো একটা উপায় আছে, তবে তার জন্য তোমাকে ক্রিকেট ছাড়তে হবে। দেবিকা ম্যাম বলে, আমরা ইউএসএ বা ইউকে এর কোনো ভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারি, সেখানের ভার্সিটিগুলোতে অন্ধ স্টুডেন্টদের জন্য আলাদা সিট থাকে। শ্রীকান্ত তখন বলে, আমার কাছে পড়ালেখা আগে, ক্রিকেট পরে। শ্রীকান্ত তার ক্রিকেট ছেড়ে দিয়ে হায়দ্রাবাদে চলে যায় আর বিদেশি কিছু ভার্সিটিতে ভিডিও কলের মাধ্যমে ইন্টারভিউ দেয়। যে শ্রীকান্ত তার নিজের দেশের কোনো ভার্সিটিতে একটা সিটও পেল না, সেই শ্রীকান্ত আজ MIT ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছে, তাও আবার সম্পূর্ণ ফ্রিতে। আমেরিকাতে শ্রীকান্ত তার সুখের জীবন শুরু করে। একজন অন্ধ মানুষ যা করতে পারে না, শ্রীকান্ত এখানে তার সবগুলোই করার সুযোগ পাচ্ছে। বন্ধুদের সাথে মজা করে শ্রীকান্ত বেসবল খেলতে গিয়ে বল বাড়ি মেরে সোজা গ্রাউন্ডের ওপারে পাঠায়। একটা কোচ তার লক্ষ্য করে আর শ্রীকান্তকে MIT বেসবলের দলভুক্ত করে। ম্যাগাজিনের ছবিও বের হয় শ্রীকান্তের। হায়দ্রাবাদে থাকা স্বাতী ম্যাগাজিন পড়ে আর শ্রীকান্তকে ফেসবুকে মেসেজ করে, সাথে ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠায়। শ্রীকান্ত স্বাতীর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে আর ধীরে ধীরে তাদের মধ্যে খুবই ভালো একটা বন্ধুত্ব গড়ে ওঠে। স্বাতী শ্রীকান্তের জন্য গাড়ি চালানো শিখে ফেলে, কেননা শ্রীকান্ত লং ড্রাইভ পছন্দ করে। এভাবে কেটে যায় অনেকগুলো দিন আর শ্রীকান্ত তার গ্রাজুয়েট কমপ্লিট করে ফেলে। স্বাতী শ্রীকান্তকে ফোন দিয়ে বলে স্বাতীও নাকি MD করতে আমেরিকা আসছে। তারপর আমরা স্বাতীকে শ্রীকান্তের বাসার সামনে দেখতে পাই। দুজন মিলে লং ড্রাইভে যাওয়ার পরিকল্পনা করেছে। শ্রীকান্ত তার বন্ধুকে বলে যে স্বাতী সুন্দর কিনা, তখন তার বন্ধুরাও বলে বাস্তবে স্বাতী আরো বেশি সুন্দর। তারপর দুজন চলে যায় লং ড্রাইভে। অনেকগুলো সুন্দর মুহূর্তের মধ্য দিয়ে শেষ হয় একটি ভালোবাসার গান। গানটা সবাইকে শোনার অনুরোধ রইল। সুন্দর রোমান্টিক একটা ফিল পাবে এই গানটায়। এরপর আমরা দেখি দেবিকা ম্যাম শ্রীকান্তকে কল করেছে। ম্যাম ভেবেছিল শ্রীকান্ত হয়তো দেশে ফিরে আসবে, কিন্তু শ্রীকান্ত ম্যামকে বলে, আমি এখানেই থাকবো, আমি এখানে অলরেডি অনেকগুলো চাকরির অফারও পেয়েছি, আপনি শুধু আমার জন্য দোয়া করেন যাতে ভালো একটি চাকরি পাই, তারপর আপনাকেও এখানে আমার কাছে নিয়ে আসবো। স্বাতী তখন শ্রীকান্তকে বলে, আমার মনে হয় তোমার দেশে ফেরা উচিত, সবাই তোমাকে দেখে অনুপ্রেরণা পাবে। একবার ভাবো, তুমি নিজের জন্য যা করেছো তা যদি তোমার মতো আরো মানুষদের জন্য করো, তাহলে না জানি তোমার মতো আরো কত শ্রীকান্ত তৈরি হবে। শ্রীকান্ত তখন বলে, আমি এতটাও মহান না, আর তাছাড়া ইন্ডিয়ার সিস্টেমের সাথে লড়াই করে কোনো কিছুই পাওয়া সম্ভব নয়। কিন্তু পরের সিনেই আমরা দেখতে পাই শ্রীকান্ত ইন্ডিয়া চলে আসছে। যেহেতু ইন্ডিয়ার সিস্টেমের সাথে লড়াই করে কোনো কাজ হবে না, তাই দেবিকা ম্যাম আর শ্রীকান্ত মিলে একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার খোলে। শ্রীকান্ত আর ম্যাম মিলে অন্ধ ছেলে মেয়েদের কম্পিউটার শেখানো শুরু করে, কিন্তু কোনো স্টুডেন্টেরই চাকরি হয় না, কেননা কোনো কোম্পানি চায় না তাদের অফিসে কোনো অন্ধ অপারেটর কাজ করুক। তাই শ্রীকান্তকে তার ট্রেনিং সেন্টার বন্ধ করতে হয়। শ্রীকান্ত তখন দেবিকা ম্যামকে বলে, ওরা জব না দিল, জব আমরা দিব। ম্যামের সামনে একটা প্যাকেজিং পেপার ব্যাগ এগিয়ে দিয়ে বলে, বর্তমান বাজারে এর চাহিদা অনেক, আমরা এই প্যাকেজিং ব্যাগ বানাবো, তবে তার জন্য তো অনেক টাকার প্রয়োজন, টাকা পাবে কই? শ্রীকান্ত তখন ডক্টর আব্দুল কালামের কাছে যায় আর তার বিজনেস আইডিয়ার কথা বলে। কালাম স্যার তখন শুরু করার জন্য 25 লক্ষ টাকা শ্রীকান্তের ব্যবসায় ইনভেস্ট করে, কিন্তু একটা ফ্যাক্টরি শুরু করতে হলে তো অনেক টাকার প্রয়োজন। শ্রীকান্ত তখন রবির কাছে যায়, যে কিনা অনেক বড় একজন বিজনেসম্যান। রবিকে শ্রীকান্ত তার আইডিয়ার কথা বলে আর এই ব্যবসার ভবিষ্যতের কথা বুঝিয়ে বলে, কিন্তু রবি প্রথমে রাজি হয় না। শ্রীকান্ত তখন বলে, এই ব্যবসা ইন্ডিয়ার কিছু মানুষের মধ্যে চলমান, আমি চাই এই কোম্পানিকে আমেরিকার ডিক্সি অথবা সোলো কোম্পানির মতো অনেক বড় বানাতে, যারা কিনা পুরো আমেরিকার প্যাকেজিং পেপারের চাহিদা পূরণ করে। রবি তখন ইমপ্রেস হয় আর 8 কোটি টাকার হিউজ অ্যামাউন্ট ইনভেস্ট করে, আর সেই সঙ্গে শ্রীকান্ত তার কোম্পানি ভোল্যান্ড ইন্ডাস্ট্রিজ শুরু করে দেয়। অসংখ্য অন্ধ মানুষের কাজের ব্যবস্থা করে দেয় শ্রীকান্ত, যারা কিনা রাস্তায় ভিক্ষে করতো বা বেকার ছিল। কোম্পানি শুরুর কয়েকদিনের মধ্যে তারা প্রথম অর্ডার পেয়ে যায়। এমন সময় বাদে আরেক ঝামেলা। আসলে শ্রীকান্ত একটা পুরোনো ফ্যাক্টরি কিনেছিল, আগের মালিকের নামে নাকি 2 বছরের বিদ্যুৎ বিল বকে আছে, যা সব মিলিয়ে প্রায় 1 কোটি 20 লাখ টাকার মতো। বিদ্যুৎ অফিস থেকে লোক এসে বলে যায়, যদি
ফ্যাক্টরি চালাতে হয় তো বিল আপনাদেরকেই দিতে হবে। রবি আর শ্রীকান্ত তখন এক বড় অফিসারের সাথে দেখা করে আর এই বিদ্যুৎ বিলের টাকাটা অল্প অল্প করে শোধ করতে চায়, কিন্তু অফিসার তাদের রুল চেঞ্জ করবে না। শ্রীকান্ত সম্পূর্ণ টাকা দেওয়ার পরেই ফ্যাক্টরি চালাতে পারবে। তখন ওই রুমে এক লোক চা নিয়ে আসে আর শ্রীকান্তকে দেখে বলে, স্যার আপনার জন্য আজ আমার অন্ধ ছেলে সায়েন্স নিয়ে পড়ালেখা করছে। আপনি অনেক মানুষের অনুপ্রেরণা স্যার, আপনি না থাকলে হয়তো অন্ধ ছেলেরা সায়েন্স নিয়ে পড়ালেখা করার সুবিধা পেত না। এসব কথা অফিসার শোনার পর শ্রীকান্তকে বলে, আমি রুল চেঞ্জ করতে পারবো না, তবে আপনার জন্য একটা সুযোগ তৈরি করে দিতে পারবো। আপনি 1 বছরের মধ্যেই বকেয়া বিল পরিশোধ করবেন। শ্রীকান্ত তখন অনেক খুশি হয় আর ওই অফিসারকে ধন্যবাদ জানায়। ফ্যাক্টরি আবারও চালু হয় আর ধীরে ধীরে বোল্যান্ড কোম্পানি অনেক বড় হতে থাকে। একদিন ফ্যাক্টরিতে কয়েকজন সাংবাদিক আসে আর দেবিকা ম্যাম তাদের সফলতার গল্প শোনায়। সাংবাদিকরা রবিকে অনেক ধন্যবাদ জানায়, কেননা রবি না থাকলে বোল্যান্ড কোম্পানি হতো না। সাংবাদিক বলে, শ্রীকান্ত কত জায়গায় গিয়ে খালি হাতে ফিরে এসেছে, কিন্তু আপনি একজন অন্ধ মানুষের ব্যবসায় ইনভেস্ট করেছেন, আসল হিরো তো আপনি। আর এই কথাটাই শ্রীকান্তের ইগোতে লেগে যায়। এরপর থেকে শ্রীকান্ত আর রবির কোনো কথাই শোনে না। শ্রীকান্ত আরো একটি ফ্যাক্টরি খুলতে চায়, কিন্তু রবি বলে, আমার মনে হয় আরো 1 বছর পরে শুরু করা উচিত। কিন্তু শ্রীকান্ত রবির কথা শোনে না। কোনো টাকা পয়সা না দিয়ে ফ্যাক্টরি মালিকের কাছে থেকে 6 মাসের সময় নিয়ে আরো একটি নতুন ফ্যাক্টরি কিনে ফেলে। এরই মধ্যে স্বাতী তার এমডি শেষ করে ইন্ডিয়া চলে আসে। আবারও শুরু হয় শ্রীকান্ত আর স্বাতীর প্রেম কাহিনী। যে জায়গায় শ্রীকান্তকে জ্যান্ত পুঁতে ফেলতে চেয়েছিল আর সেই জায়গায় শ্রীকান্ত তার স্বপ্নের বাড়ি বানাচ্ছে। সবকিছু যেন সময়ের চেয়েও এগিয়ে চলছে। এরই মধ্যে এক মিনিস্টার আসে শ্রীকান্তের সাথে দেখা করতে আর শ্রীকান্তকে নেক্সট নির্বাচনে একটা টিকিট দিতে চায়, কিন্তু রবি শ্রীকান্তকে বলে, ভোল্যান্ড একটা ইয়াং কোম্পানি, এখন এগুলো করা ঠিক হবে না। কিন্তু কে শোনে কার কথা? শ্রীকান্ত এখনো তার ইগোতেই আটকে আছে। 6 মাসের কথা বলে 1 বছর হয়ে গেল, এখনো ফ্যাক্টরি কেনার টাকা পরিশোধ করেনি শ্রীকান্ত। ফ্যাক্টরির মালিক ফোন দিয়ে টাকা চাইলে শ্রীকান্ত উল্টো বলে, বেশি চাপ দিলে সুইসাইড করে সুইসাইড নোটে আপনার নাম লিখে যাব। এরই মধ্যে আরো একটা খুশির খবর আসে। ফ্রন্ট পাবলিকেশন বোল্যান্ড কোম্পানিকে বিজনেস অ্যাওয়ার্ড দেওয়ার জন্য নমিনেট করেছে। পরের সিনে আমরা দেখি ফ্যাক্টরি মালিক বেণুগোপাল ফ্যাক্টরির সামনে এসে হাঙ্গামা শুরু করেছে তার টাকার জন্য, কিন্তু শ্রীকান্ত অফিসে নেই। শ্রীকান্ত গেছে মিনিস্টার রেড্ডি ম্যামের কাছে। অফিসের ওয়াচম্যান শ্রীকান্তকে ফোন দিয়ে বেণুগোপালের কথা বলে। শ্রীকান্ত তখন রেড্ডি ম্যামের সহায়তায় অফিসে পুলিশ পাঠায় আর বেণুগোপালকে তাড়িয়ে দিতে চায়। তখন সেখানে রবি আর দেবিকা ম্যাম এসে বেণুগোপালকে অফিসের ভিতরে নিয়ে যায়। রবি শ্রীকান্তকে ফোন দিয়ে বেণুগোপালের কাছে সরি বলতে বলে। দেবিকা ম্যাম তখন বলে, ও কখনো সরি বলবে না আর ও কখনো কাউকে সরি বলেও নাই। বাসায় ফিরে দেবিকা ম্যাম শ্রীকান্তকে বোঝাতে চেষ্টা করে যে তুমি যা করছো তা ঠিক নয়, তোমার জন্য এখন আমাদের চিন্তা হয়। শ্রীকান্ত তখন তার ম্যামকে বলে, আমাকে নিয়ে কারো চিন্তা করতে হবে না, না রবির আর না আপনার। যার জন্য শ্রীকান্ত আজ এই পর্যায়ে, তাকেই এত বড় কথা। চোখে জল নিয়ে দেবিকা ম্যাম শ্রীকান্তের সামনে থেকে চলে যায়। একটু পর বাইরে যাওয়ার সময় শ্রীকান্ত চেয়ারের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। তখন সেখানে দেবিকা ম্যাম এসে বলে, নিজের ঘরে পড়ে গেলে আজ তো উঠতে পারবে, কিন্তু যেদিন নিজের কাছে হেরে যাবে সেদিন আর উঠতে পারবে না। আমি কখনো ভাবি নাই যে তুমি চোখে দেখো না, কিন্তু আজ প্রথমবার মনে হচ্ছে ওই রেড্ডি তোমাকে একটা টিকিটের নেশায় অন্ধ বানিয়ে দিয়েছে। এরপর আমরা দেখি শ্রীকান্ত রেড্ডি ম্যামের কাছে যায় আর বলে, আপনি আমার কাজের কারণে আমাকে টিকিট দিতে চাচ্ছেন নাকি আমি অন্ধ এই জন্য? রেড্ডি ম্যাম তখন বলে, তোমার মতো আরো অনেকে আমাদের কাছে আসে, কিন্তু আমরা তোমাকে টিকিট দিচ্ছি কারণ তোমার চোখে না দেখা তোমার দুর্বলতা না, তোমার শক্তির উৎস। আর এখানে সেই দেবিকা ম্যামের কথাই সত্যি হলো যে রেড্ডি ম্যাম শ্রীকান্তকে একটা টিকিটের নেশায় অন্ধ বানিয়ে দিয়েছে। শ্রীকান্ত তখন বলে, ম্যাম আপনি এই টিকিট অন্য কাউকে দিয়ে দেন। এই বলে শ্রীকান্ত সেখান থেকে চলে যায়। শ্রীকান্ত তার ভুল বুঝতে পারে, তাই শ্রীকান্ত দেবিকা ম্যামের কাছে মাফ চায়। রবির বাসায় গিয়ে রবিকেও সরি বলে। বেণুগোপালকেও তার সম্পূর্ণ টাকা পরিশোধ করে। আর আমরা দেখতে পাই টাটা কোম্পানি ভোল্যান্ড কোম্পানির সাথে কোলাবোরেট করেছে। শ্রীকান্ত নিজেকে বিজনেসম্যান হিসেবে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। শুধু তাই নয়, ভোল্যান্ড কোম্পানি স্পেশাল ক্যাটাগরিতে বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ড পায়। মঞ্চে গিয়ে শ্রীকান্ত বলে, আমি অন্ধ, কিন্তু আমি অনেক বড় বড় স্বপ্ন দেখতে পাই। আমার জন্মের পরে মানুষ আমাকে মেরে ফেলতে বলেছিল। আমার বাবা মা যদি তাদের কথা শুনতো তাহলে আমার সাথে তাই হতো যা হাজারো শিশুর সাথে হয়। আর যদি তাই হতো তাহলে তো শ্রীকান্ত ভোলা কখনোই হতো না। কিন্তু আমি এসব কখনো একলা করতে পারতাম না। দেবিকা ম্যাম সবসময় আমার সাথে ছিল, আমাকে নিজের বাসায় রেখেছে, মায়ের মতো আমাকে বড় করেছে। আমার বন্ধু রবি, যখন কেউ আমার উপর ভরসা পেত না তখন রবি আমার ব্যবসায় অনেক টাকা ইনভেস্ট করেছে। শ্রীকান্ত তার ভালোবাসার
মানুষ স্বাতীর কথাও সবার সাথে শেয়ার করে। শ্রীকান্ত বলে, আপনারা তো শুধু অন্ধ মানুষ দেখলে রাস্তা পার করিয়ে দেন, কিন্তু এছাড়াও আপনারা অন্ধদের জন্য আরো অনেক কিছু করতে পারেন। আমি খুবই সামান্য একজন মানুষ, আমার গল্প শুনে কেউ ইন্সপায়ার হবেন না। যদি আপনারা জীবনে বড় কিছু হতে চান তো কারোর জন্য আপনারা রবি, দেবিকা বা স্বাতী হয়ে যান। না জানি আরো কত শ্রীকান্ত বলা বানিয়ে দেবে আপনাদেরকে। শ্রীকান্ত বলে, ইন্ডিয়াতে 2% মানুষ অন্ধ আর বাকি 98% মানুষ চোখে দেখে না। আমার অনেক দিনের স্বপ্ন অ্যাওয়ার্ড জেতার, তবে তা স্পেশাল ক্যাটাগরিতে না। বিজনেস তো একটা আইডিয়া, তাই না? আর আইডিয়া কেউ চোখে দেখে না। এই মামলায় আমরা সবাই অন্ধ। আমি যদি এই অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য না হই তো আমাকে অ্যাওয়ার্ড দিয়েন না। আমি আবার আসবো, আরো বেশি করে পরিশ্রম করব নর্মাল ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পাওয়ার জন্য। আমি কারো দয়া নিতে চাই না, শুধু আমরা যে সবাই সমান সেই অধিকার চাই। আর যতদিন আমরা সেই অধিকার না পাই ততদিন লড়াই করে যাব, কেননা আমি তো শুধু লড়াই করতে পারি, ভাগতে পারি না। শ্রীকান্ত তার অ্যাওয়ার্ড ফিরিয়ে দেয় আর এখানেই শেষ হয় সিনেমা। সিনেমার শেষে আমাদেরকে সত্যিকারের শ্রীকান্তকে দেখানো হয়। সত্য ঘটনা থেকে নির্মিত এই সিনেমা আমাদেরকে আবারও নতুন উদ্যমে শুরু করতে অনুপ্রেরণা যোগাবে। তাই যে অবস্থায় আছি সেখান থেকে নিজেকে তুলে ধরার চেষ্টা করব। শ্রীকান্ত পারলে আমরা কেন পারবো না? আজকের মতো এখানেই শেষ। আবারও দেখা হচ্ছে নতুন কোনো জীবন বদলানো গল্পে।